রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার ১০০০তম দিন পার করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, তখন রাজনৈতিক বিশ্লেষকরা এই জিনিসটা ভাবতেই পারে নাই যে এই যুদ্ধটা এত দিন পর্যন্ত চলতে পারে। এটা একটা প্রোট্রাক্টেড কনফ্লিক্ট হতে পারে। আজকের আলোচনায় আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বিস্তারিত জানব এবং মোটা দাগে যে জিনিসগুলো আমরা জানার ট্রাই করব যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে কিনা। রাশিয়া কিভাবে জর্জিয়া মডেল ব্যবহার করে ধীরে ধীরে ইউক্রেনকে গ্রাস করে নিচ্ছে। রুশ সংবিধান কিভাবে ইউক্রেনকে দখল করার বৈধতা দিচ্ছে রাশিয়াকে, এবং আমরা জানার ট্রাই করব আমেরিকা সাহায্যের নামে কিভাবে এই ইউক্রেন সংকট থেকে লাভবান হচ্ছে, এবং চীন এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও এই যুদ্ধ থেকে চীন কিভাবে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। আমরা জানার চেষ্টা করব যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার সাথে সাথেই কি এই যুদ্ধ শেষ হয়ে যাবে কিনা, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধর কবে নাগাদ শেষ হবে, এই যুদ্ধের ভবিষ্যৎ কী, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো এই রাশিয়া ইউক্রেন সংকট থেকে কী শিক্ষা নিতে পারে তাদের পরবর্তী পররাষ্ট্র নীতি ঠিক করার জন্য, এবং স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আলোচনা আগে নিয়ে যেতে হলে আমাদের ম্যাপ লাগবে, তো আমরা আমাদের ক্লাসটা ম্যাপে শিফট করে নিব। এখন যুদ্ধ শুরুর ১০০০ দিন পরে এসে আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে কিনা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে, এইটা নিয়ে বিশাল আলাপ আলোচনা হচ্ছে, এবং এই আগুনে ঘি ঢেলে দিছে হচ্ছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রথম থেকে অর্থাৎ ২০২২-এর পর থেকেই যখন ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা দিচ্ছিল, সেই অস্ত্র কিন্তু ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে মারতে পারত না। তাদের নিয়ম ছিল যে এই অস্ত্র ব্যবহার করতে পারবে ডিফেন্সিভ পারপাসে, অর্থাৎ রাশিয়া যদি আমাকে অ্যাটাক করে তাহলে আমি জবাব দেওয়ার জন্য বা তাকে প্রতিহত করার জন্য আমার অস্ত্র ব্যবহার করতে পারবো। কিন্তু এই গত ১৭ই নভেম্বর বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই অনুমতি দেয় যে আমেরিকার দেওয়া অস্ত্র তারা এখন রাশিয়াতে চাইলে মারতে পারবে, এবং এই অনুমতি দেওয়ার ঠিক ২ দিন পরেই জেলেনস্কি যে কাজটা করেছে, এই যে সবুজ যে দেশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইউক্রেন, এবং ইউক্রেনের ঠিক উপরে রাশিয়ার ঠিক এই রকম যে অঞ্চলটা আছে এই অঞ্চলের নাম হচ্ছে ব্রায়ান্স। এইখানকার যে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তারা ৬টা ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এই ৬টা মিসাইলের একটা মিসাইল রাস্তাতেই ধ্বংস হয়ে যায়, আর বাদবাকি ৫টা মিসাইলকে সফলভাবে ইন্টারসেপ্ট করে রাশিয়া, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কেউ মারা যায় নাই। কিন্তু এতে লস হয়ে গেছে ইউক্রেনের, এবং পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার একটা বার্তা দিয়ে দিছে হচ্ছে পুতিন। পুতিন কি করেছে? পুতিন তার নিউক্লিয়ার ডক্ট্রিন সংশোধন করেছে। পুতিনের যে ডক্ট্রিন ছিল যে রাশিয়াকে কেউ যদি পারমাণবিক অস্ত্র মারে তাহলে প্রত্যুত্তরে জবাব দেওয়ার জন্য পুতিন সেই দেশে পারমাণবিক অস্ত্র মারতে পারবে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের বিপরীতে পারমাণবিক অস্ত্র। কিন্তু বাইডেন ইউক্রেনকে এই অনুমতি দেওয়ার সাথে সাথেই পুতিন যে কাজটা করেছে, পুতিন সংশোধন করেছে কনভেনশনাল অ্যাটাক হলে। কনভেনশনাল মানে কি, যে মিসাইল মারা বা অন্য বোম মারা, পারমাণবিক অস্ত্র ছাড়া। কনভেনশনাল অ্যাটাকটা যদি কোনো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় হয়, অর্থাৎ তার কোনো সামরিক ঘাঁটিতে, তার কোনো বিদ্যুৎ কেন্দ্র বা এরকম তেলের খনি, এইরকম কোনো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যদি হামলা করে কেউ, তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারবে। এই ডক্ট্রিনের সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, যে দেশের অস্ত্র ব্যবহার করে ইউক্রেন কনভেনশনাল অ্যাটাক করবে, যেমন জার্মানির দেওয়া একটা মিসাইল নিয়ে যদি ইউক্রেন রাশিয়াতে হামলা করে, তাহলে জবাবে রাশিয়া জার্মানিকে হামলা করতে পারবে। অর্থাৎ ন্যাটোভুক্ত কোনো দেশের কোনো অস্ত্র দিয়ে সেই অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ার কোনো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় হামলা করে, তাহলে রাশিয়া ওই দাতা দেশকে হামলা করতে পারবে। শুধু ব্যাপারটা এইরকমই না, রাশিয়ার কোনো মিত্র দেশ, রাশিয়ার মিত্রকে ইরান, রাশিয়ার মিত্র এখন চায়না, রাশিয়ার মিত্র এখন উত্তর কোরিয়া, কোনো দেশ যদি উত্তর কোরিয়াকে হামলা করে বা কোনো দেশ যদি ইরানকে হামলা করে, তাহলে এইটা রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত আনার সমতুল্য হবে। প্রত্যুত্তরে রাশিয়া তাদের হামলা করবে।
তার মানে ডক্ট্রিন এই কথা বলতেছে যে ইরান এখন ইরান না, ইরানও এক টুকরো রাশিয়া। এইখানে উত্তর কোরিয়া না, উত্তর কোরিয়াও এক টুকরো রাশিয়া। তার মানে এই ডক্ট্রিন কিন্তু একটা অন্য লেভেলে চলে গেছে এবং অনেকেই বলতেছে যদি এইটাতে আসলে যুদ্ধ এই ডক্ট্রিন অনুযায়ী হয় তাহলে এটা বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। ওকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা ভিন্ন মাত্রা নিয়ে আমরা আলোচনা করি। এখন যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। রাশিয়ার হ্যাকাররা বা রাশিয়ার জনগণ অনলাইনে কিন্তু বা সোশ্যাল মিডিয়াতে ইউক্রেন এবং তার মিত্র দেশের সাথে একটা যুদ্ধ করতেছে। তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। যেমন একটা প্রপাগান্ডা হচ্ছে কয়েকদিন আগে রাশিয়া তার লোকজন দ্বারা এই জিনিস প্রচার করার ট্রাই করছে যে আমেরিকা বা পশ্চিমারা ইউক্রেনকে যে সাহায্য সহযোগিতা দিচ্ছে এই সাহায্য সহযোগিতার দিকে প্রচুর দুর্নীতি হচ্ছে। যদিও ইউক্রেন একটা দুর্নীতিগ্রস্ত দেশ, বাট বেশি দুর্নীতি করতেছে আসলে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ। এবং প্রেসিডেন্টের ওয়াইফ $4.8 মিলিয়ন দিয়ে একটা খুবই বিলাসবহুল বুগাটি গাড়ি কিনেছে এবং তার ইনভয়েস ফেসবুকে টুইটারে বিভিন্ন জায়গায় শেয়ার হয়েছে এবং এইটা দিয়ে তারা প্রচার করার ট্রাই করতেছে যে তোমরা সাহায্য দিচ্ছ যুদ্ধ করার জন্য, বাট এরা বিলাসিতা করতেছে। বাট মূলত এইগুলো হচ্ছে ফেক নিউজ। এবং আমরা আজকের আলোচনায় ব্ল্যাক রক নামে একটা জায়েন্ট কোম্পানিকে চিনব যারা সারা ওয়ার্ল্ডে অর্থনীতি নিয়ে বিজনেস করা নিয়ে আসলে তাণ্ডব চালায়। ব্ল্যাক রক নাকি ইউক্রেনের ম্যাক্সিমাম জায়গা লিজ নিয়ে নিচ্ছে এবং ব্ল্যাক রক তার জায়গাতে ইউক্রেনের নিহত সৈন্যকে দাফন করতে দিবে না, এই টাইপের নিউজ সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে। এএফপি ফ্যাক্ট চেকে দেখা গেছে এগুলো সবই মূলত হচ্ছে ফেক নিউজ। বাট এই ফেক নিউজ দ্বারাও তারা ইউক্রেনকে দমানো ট্রাই করতেছে। ইউক্রেনও প্রত্যুত্তরের সেম জবাব দিচ্ছে। আসল ব্যাপারটা যুদ্ধ এখন শুধু অস্ত্রের মধ্যে নাই, যুদ্ধ হয়ে গেছে এখন হাইব্রিড যুদ্ধ, অর্থাৎ অফলাইনেও যুদ্ধ হচ্ছে, অনলাইনেও যুদ্ধ হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে মডেলে যুদ্ধ হচ্ছে এবং যে কারণে যুদ্ধ হচ্ছে, সেম কারণে কিন্তু 2008-এ জর্জিয়ার সাথে যুদ্ধ করেছে রাশিয়া এবং এই মডেলটাকে বলা হচ্ছে জর্জিয়া মডেল। সেম মডেলে 2014 এবং 2022-এ এসে ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে হচ্ছে রাশিয়া। এখন আমরা জর্জিয়া মডেলটা কি বা 2008 সালে জর্জিয়ার সাথে রাশিয়ার কি হয়েছিল আসলে এটা একটু আমরা বোঝার ট্রাই করি। ম্যাপে এই যে রাশিয়ার ঠিক নিচে কৃষ্ণ সাগরের পাশে যে দেশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জর্জিয়া। খুব ছোট্ট একটা দেশ যারা নিজেদেরকে ইউরোপের অংশ মনে করে, যদিও তারা ইউরোপের অংশ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে তারা নিজেদেরকে দাবি করে, যদিও তারা এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। ঘটনা কি ঘটেছে, 2008 সালে জর্জিয়া ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। 2008 সালে তারা ইউরোপীয় ইউনিয়নেও যোগ দিতে চেয়েছিল। এই যে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগরটা হচ্ছে রাশিয়ার টোটাল বাণিজ্যের জন্য সবচেয়ে স্ট্র্যাটেজিক্যাল একটা নৌ রুট। এই কৃষ্ণ সাগরের পাশে যদি ন্যাটোর সৈন্য এসে উপস্থিত হয়ে যায় তাহলে এটা রাশিয়ার জন্য একটা বড় থ্রেট। সো রাশিয়া এটা যে কোনো মূল্যে এটা দমায়া ফেলবে। সো 2008-এর আগস্টে জর্জিয়াকে ইনভেট করে এবং যুদ্ধ চলে মাত্র 5 দিন এবং 5 দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যায় এবং জর্জিয়ার প্রায় 20% জমি দখল করে নেয় রাশিয়া, যেটা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। এই জর্জিয়ার ঠিক এই রকম জায়গায় যে অঞ্চলটা, এইটার নাম হচ্ছে দক্ষিণ অসেটিয়া এবং এই অঞ্চলটুকুর নাম হচ্ছে আবকাজিয়া। এই দুইটা অঞ্চলই কিন্তু রাশিয়া দখল করে নিয়েছে, এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে আছে এই দুইটা অঞ্চল। ঠিক যেভাবে ইউক্রেন থেকে এই লুহান্স এবং দোনেস্ক এই দুইটা অঞ্চলকে শুরুতে দখল করে নিয়েছিল রাশিয়া, ঠিক একই মডেলে এই দক্ষিণ ওশেটিয়া এবং আবকাজিয়াকে দখল করে নিয়েছিল 2008 সালে। মডেলটা কেমন, এই যে দক্ষিণ ওশেটিয়া এইটার প্রায় 65% মানুষ হচ্ছে রুশ ভাষায় কথাবার্তা বলে। আবকাজিয়াতে প্রায় 70% মানুষ রুশ ভাষায় কথাবার্তা বলে। একইভাবে লুহান্স্ক এবং দনেস্ককে যদি আমরা দেখি তাহলে লুহান্স্কেও প্রায় 70% মানুষ রুশ ভাষায় কথাবার্তা বলে, আবার দনেস্কে প্রায় 75% মানুষ রুশ ভাষায় কথাবার্তা বলে। এই যে 4টা অঞ্চলের কথা বলতেছি, এই দুইটা হচ্ছে জর্জিয়ার অংশ আর এই দুইটা হচ্ছে ইউক্রেনের অংশ।
ব্যাপার হচ্ছে এরা শুধুমাত্র রুশ ভাষায় কথা বলে তা না, এরা তাদের প্রশাসনিক এবং তাদের শিক্ষা ব্যবস্থাতেও রুশ ভাষা ব্যবহার করে। এবং রাশিয়ার সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদের 2 নং দফাতে বলা হয়েছে যে রুশ ভাষাভাষী কোনো নাগরিক, সেটা রাশিয়ার অভ্যন্তরে হোক এবং বাইরে হোক, এদেরকে রক্ষা করা রাশিয়ার দায়িত্ব। এবং এই যে 61(2) অনুচ্ছেদ এই বলে রুশ ভাষাভাষী কোনো একটা মানুষকে বলে তারা একটা ক্রাইসিসে আছে এবং তাদের রক্ষা করার জন্য সেইখানে নৈতিকভাবে সাংবিধানিকভাবে রাশিয়া আসলে হামলা চালায়। যেমন এই যে দক্ষিণ ওশেটিয়া এবং আবখাজিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে তারা প্রথমে হচ্ছে উগ্রবাদীদেরকে অস্ত্র দিয়ে টাকা পয়সা দিয়ে মূলত গ্যাঞ্জাম বাঁধাইছে রাশিয়া, এবং সেইগুলা মিটাতে গিয়ে এইগুলা দখল করে ফেলছে। সেম কাজ হচ্ছে লুহান্স্ক এবং দনেস্ক। এরা ইউক্রেনে থাকতে চায় না, এরা স্বাধীনতা চায় এবং এরা স্বাধীনতা তারা ঘোষণাও করেছে এবং রাশিয়া সেই স্বাধীনতা স্বীকৃতিও দিয়েছে। এই যে আর একটা দেশের ভেতরে গিয়ে সেই দেশের মানুষের ঝামেলা মিটাতে গিয়ে তার অংশ দখল করে নেওয়া, এটা কিন্তু হেলসিঙ্কি চুক্তি 1975 এবং বুদাপেস্ট মেমোরেন্ডাম 1994-এর পুরা পরিপন্থী, এবং এটা কিন্তু জাতিসংঘ ঘোষণাপত্রেরও পুরাপুরি পরিপন্থী, অর্থাৎ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটা কাজ করে যাচ্ছে রাশিয়া। তাহলে ন্যাটো সম্প্রসারণ রোধে রাশিয়া জর্জিয়াতে যে কাজটা করেছিল, Witness the terrifying aftermath of a Russian airstrike on one Georgian town. Survivors lay bloodied, squatting in the rubble of their destroyed homes. Today, Russia has launched a full-scale military invasion of Georgia. Грузинских властей в Южной Осетии. জর্জিয়ার যে রুশ ভাষাভাষী মানুষ আছে তাদের মধ্যে রাশিয়ান সেন্টিমেন্টকে সে পুশ করেছে এবং তাদের সংবিধানের বলে সেই মানুষদেরকে প্রোটেক্ট করার কথা বলে মূলত সে ন্যাটো সম্প্রসারণ এবং ইইউ এর সম্প্রসারণকে প্রতিহত করেছে। সেম কাজটাই সে 2022 সালে কিন্তু এসে ইউক্রেনের সাথে করল। সে ইউক্রেনের দানবাস অঞ্চলের 2টা প্রদেশে প্রথমে গণভোট করলো যে তারা রাশিয়ার সাথে যেতে চায়, কেননা এই অঞ্চলে রুশ ভাষাভাষী মানুষ অনেক বেশি। তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিল এবং তাদেরকে দিয়েই স্বাধীনতার ঘোষণা দেওয়ালো এবং তাদেরকে একসময় সে ইনভেট করে ফেলল। রাশিয়া মূলত ন্যাটোর পূর্ব দিকের সম্প্রসারণকে প্রতিহত করতে চায়। সে তার সার্বভৌমত্বকে নিরাপত্তা দিতে চায় এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য সে জর্জিয়া হোক, ইউক্রেন হোক বা বেলারুস হোক, যে কোনো দেশকে আক্রমণ করার জন্য সে একটাই মডেল ব্যবহার করবে, সেটা হচ্ছে ওই অঞ্চলের রুশ ভাষাভাষী মানুষের মধ্যে রাশিয়ান সেন্টিমেন্ট ঢোকাবে এবং তাদেরকে রক্ষার নামে গিয়ে আক্রমণ করে ফেলবে। রাশিয়া যাকে আক্রমণ করবে তাকে পশ্চিমারা এসে সাহায্যের কথা বলবে, তাদেরকে অস্ত্র দিবে, গোলাবারুদ দিবে এবং তাদের পাশে থাকার কথা বলবে। জর্জিয়াকে যখন 2008 সালে রাশিয়া আক্রমণ করেছিল তখন কি পশ্চিমারা আসে নাই? হ্যাঁ, তখন পশ্চিমারা ডাইরেক্ট অস্ত্র সৈন্য নিয়ে আসে নাই, বাট তারা জর্জিয়ার পাশে থাকবে বলে কথা বলেছে। এবং যুদ্ধ যদি দীর্ঘায়িত হতো, যেহেতু জর্জিয়ার সাথে মাত্র 5 দিনের যুদ্ধ হয়েছে, যদি দীর্ঘায়িত হতো তাহলে অবশ্যই আমেরিকা কিন্তু তখনও আসতো, যেভাবে 2022 সালে ইউক্রেনে এসেছে। কিন্তু 2008 সাল থেকে আজ 2024 সাল, 16 বছর পরেও এই যে জর্জিয়ার 2টা প্রদেশ রাশিয়া দখল করে রেখেছে, এই জন্য কি আমেরিকা কিছু করে না? It's been a frustrating campaign for Georgia. In 2008, NATO promised Georgia it would be offered a formal path to membership. But the invitation has never come, held up by members who don't want to invite an open conflict with Russia. আমেরিকা আসলে কিছু করে। 2024 সালের আগস্ট মাসে যখন 16 বছর পূর্ণ হয়েছে এই জর্জিয়াকে আক্রমণ করার, তখন রাশিয়া তাদের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু জর্জিয়ার জন্য শোক প্রকাশ করেছে এবং বলেছে যে রাশিয়াকে তারা দেখে নেবে এবং জর্জিয়ার সাপোর্ট তারা দিয়েই যাবে। তার মানে এটা শুধুমাত্র ওয়েবসাইটের একটা বক্তৃতা মাত্র। আজকে আমরা দেখতেছি রাশিয়ার জন্য অস্ত্র দিচ্ছে, ধীরে ধীরে এই সাহায্য সহযোগিতার পরিমাণ কমবে এবং আজ থেকে 10 বছর পরে বা 15 বছর পরে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট একদিন ইউক্রেনের জন্য এইরকম একটা অনলাইন বক্তব্য দিয়েই কিন্তু ইউক্রেনের পাশে থাকবে।
কেননা বাস্তববাদী বিশ্বে স্বার্থ ছাড়া কোনো দেশ কোনো কিছুই করে না। এখন আমরা বিশ্লেষণ করব ইউক্রেন যুদ্ধে আমেরিকার স্বার্থটা কোথায়। তো আমেরিকা কেন এত টাকা পয়সা ব্যয় করতেছে? ইউক্রেনের এই যুদ্ধের হিসাব নিকাশ দেয় ইউক্রেন ওভারসাইট নামে একটি ওয়েবসাইট। এই ইউক্রেন ওভারসাইট ওয়েবসাইটের তথ্য মতে এখন পর্যন্ত আমেরিকা প্রায় 183 বিলিয়ন ইউএস ডলার ইউক্রেনকে সহায়তা দিয়েছে। 183 বিলিয়ন ইউএস ডলার, এটা আসলে কত টাকা? এই 183 বিলিয়ন ডলার মরক্কোর ইকোনমির চাইতে বড়। এত টাকা দিয়েছে, মনে হয় আমাদেরকে যে এত এত ডলার দিয়ে দিচ্ছে। আসলে যত টাকা দিয়েছে এই টাকার 90% টাকাই আসলে ইউক্রেনে পৌঁছাই নাই। এই টাকা আমেরিকাতে আছে। আমরা আমেরিকার একজন সিনেটর মিশেল ম্যাককনেলের বক্তব্য শুনি। তিনি সিনেটে কি বক্তব্য দিচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। From our perspective, much of the money that's being described as American aid to Ukraine is actually being invested in our own defense industrial base here at home. We're procuring new versions of munitions and weapons for our own military to replace often decades-old versions that we've sent over to Ukraine. তার মানে আমেরিকার যে সাহায্য সহযোগিতার টাকা, এই টাকার 90% মতো আসলে ইউক্রেনে পৌঁছাচ্ছেই না। তারা অস্ত্র দিচ্ছে। এই অস্ত্রটাও যে দিচ্ছে এর পেছনে বাণিজ্য আছে। বাণিজ্যটা কি? আমেরিকার যে মজুদ অস্ত্র আছে এর মধ্যে যেইটাই যে বছর বছর পুরাতন হয়ে গেছে, 10-15 বছরের পুরাতন, এই পুরাতন অস্ত্রগুলো এখন রিপ্লেস করতে হবে। নতুন টেকনোলজির নতুন অস্ত্র উঠাতে হবে অস্ত্রাগারে। তার মানে নতুন টেন্ডার হবে, নতুন টেন্ডার হয়ে নতুন কোম্পানি কন্ট্রাক্ট পাবে, তারা অস্ত্র বানাবে, সেই অস্ত্র পেন্টাগনের কাছে যাবে, তাদের অস্ত্রাগার পুরা ফুলে ফেঁপে উঠবে। তো পুরাতন অস্ত্রগুলো করবে কি? এই পুরাতন অস্ত্রগুলাই মূলত ইউক্রেনকে দেওয়া হচ্ছে। এই পুরাতন অস্ত্রের কিছু অস্ত্র পশ্চিম এশিয়াতে ইসরায়েলকে দেওয়া হচ্ছে। তার মানে এখানে একটা নতুন পুরাতন অস্ত্রের খেলা আছে। আর নতুন অস্ত্র যদি বানাতে হয় তাহলে টেন্ডার পাবে কারা? যে সমস্ত কোম্পানি অস্ত্র তৈরি করে তারা পাবে। এইরকম শত শত কোম্পানি আছে যারা আমেরিকাতে আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্টের জন্য অস্ত্র বানায়। এর মধ্যে আমরা 5টা বড় বড় কোম্পানির নাম বলতে পারি যাদের একসাথে বলা হয় বিগ 5। এই বিগ 5-এর মধ্যে আছে বোয়িং, 2 নাম্বার জেনারেল ডাইনামিক্স, 3 নাম্বার রেথিয়ন, 4 নাম্বার লকহিড মার্টিন, 5 নাম্বার নর্থ্রপ। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল এবং এই ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে কিন্তু বিশ্বের ইকোনমি কিন্তু টালমাটাল অবস্থা হয়ে গেছিল। কোম্পানিরা বিজনেস করতে পারে নাই, দেশের অর্থনৈতিক মন্দা দেখা দিছে, মানে বিভিন্ন টাইপের ক্রাইসিস তৈরি হয়েছে। কিন্তু এই বিগ 5 যে 5টা কোম্পানি, এই 5টা কোম্পানি কিন্তু 2022 সালে ট্রিমেন্ডাস লাভ করেছে। এদের মধ্যে নর্থ্রপ এর শেয়ার প্রাইস বেড়েছে 37%, জেনারেল ডাইনামিক্সের বেড়েছে 26%, রেথিয়নের বেড়েছে 17%, লকহিড মার্টিনের বেড়েছে 24%। শেয়ার প্রাইস মানে প্রবৃদ্ধি হয়েছে এদের এত বেশি। সারা পৃথিবীর যুদ্ধের দামামায় টালমাটাল, আর এই অস্ত্র তৈরি করে যে 5টা কোম্পানি দেখাইলাম এদের শেয়ার প্রাইস বেড়েই চলেছে। তার মানে এরা ব্যবসা করে যাচ্ছে। এখন এই বড় কোম্পানি ব্যবসা করে কিভাবে? পেন্টাগনের বা আমেরিকার সামরিক বাহিনীর যারা বাঘা বাঘা অফিসার আছে এরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই কোম্পানিগুলোতে কাজ করে এবং প্রায় 700-রও বেশি আমেরিকার রিটায়ার্ড আর্মি পারসন বা সরকারি হাই অফিসিয়াল এই সমস্ত অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোতে চাকরি করে। এরা কি চাকরি করে? এরা মূলত লবিং করে, পেন্টাগনের সাথে তার কোম্পানির লবিং করে, মূলত টেন্ডার পাওয়ায়। এবং টেন্ডার শুধু পাওয়াই না, প্রয়োজনে নতুন টেন্ডার কল করায়। আসলে মূলত এই সমস্ত অফিসাররা রিটায়ারমেন্টের পরে এই সমস্ত জায়েন্ট কোম্পানিগুলোতে আসে লবিস্ট হিসেবে, দালাল হিসেবে। এরা কাজ এনে দেয় বা প্রয়োজনে সরকারের দিয়ে কাজ সৃষ্টি করায় এবং বিনিময়ে মিলিয়ন মিলিয়ন ডলার স্যালারি নেয়। তার মানে ইউক্রেনে সাহায্য করার একটা বড় কারণ হচ্ছে নিজের পুরাতন অস্ত্রগুলাকে নতুন অস্ত্রে রূপান্তর করা এবং
এই রূপান্তর করতে গিয়ে বড় বড় কোম্পানিতে টেন্ডার চলে যাওয়া, বড় বড় কোম্পানিতে প্রচুর পরিমাণে অস্ত্র উৎপাদন করা, তার মানে কর্মসংস্থান সৃষ্টি করা। অনেক মানুষ সেখানে কাজ করবে, নতুন অস্ত্র বানাবে, সো মানুষের বেকারত্ব কমবে, অস্ত্র কোম্পানির অর্থনীতি ফুলে ফেপে উঠবে এবং সারা পৃথিবী দেখবে যে আমেরিকা ইউক্রেনকে সহযোগিতা করতেছে। আসলে টাকা তো আমেরিকাই থাকতেছে। এই সাহায্য সহযোগিতার 3%-এরও কম টাকা মানবিক খাতে ব্যয় হয়েছে, হিউম্যাটেরিয়ান খাতে ব্যয় হয়েছে। 3%-এরও কম টাকা, ম্যাক্সিমাম টাকায় ব্যয় হয়েছে শুধুমাত্র ডিফেন্স পারপাসে। এই যুদ্ধ থেকে কি রাশিয়া লাভ পাচ্ছে? এই যুদ্ধ থেকে যদি অর্থনৈতিক দিক দিয়ে দেখা যায় তাহলে রাশিয়া আসলে ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ স্যাংশনের শিকার হয়েছে। বাট তারপরেও কিন্তু রাশিয়া আমেরিকার কিছু শত্রু দেশের সাথে খুব আঠার মতন লেগে গেছে, যেমন ইরান, যেমন নর্থ কোরিয়া, যেমন চীন। এই সমস্ত দেশের সাথে রাশিয়ার যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডিয়ার সাথে পর্যন্ত রাশিয়ার বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তার মানে বিশ্বের ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে অর্থনৈতিক যত চাপে পড়ুক, এই চাপে পড়েও রাশিয়া কীভাবে সারভাইভ করে সেই জিনিসটা কিন্তু রাশিয়া শিখে গেছে। এইটা একটা রাশিয়ার বিশাল বড় লেসন, যেটা আগামী 100 বছর রাশিয়াকে হেল্প করবে। এবং ন্যাটো কিন্তু পূর্ব দিকে বিস্তার করতে এখন অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে, কেননা ন্যাটো ইনলার্জমেন্ট ডক্ট্রিন 1995-এর আর্টিকেল 6 বলতেছে যে সমস্ত দেশে জাতিগত উত্তেজনা আছে বা অন্য দেশের সাথে কনফ্লিক্ট আছে সে সমস্ত দেশ ন্যাটোতে যোগ দিতে পারবে না। তাহলে অন্য দেশের সাথে সীমানা নিয়ে গ্যাঞ্জাম আছে কার? এখন রাশিয়ার সাথে আছে জর্জিয়ার, রাশিয়ার সাথে আছে ইউক্রেনের। সো ন্যাটো ইনলার্জমেন্ট ডক্ট্রিন 1995 যদি ফলো করা হয় তাহলে কিন্তু জর্জিয়া, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। বাট এই রকম ক্রাইসিস থাকা অবস্থাতেও কিন্তু তুরস্ক ন্যাটোতে যোগ দিয়েছিল, বাট ওইটা একটা এক্সট্রা অর্ডিনারি কেস ছিল তখন। কিন্তু অলৌকিক একটা ব্যাপার হচ্ছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধতে কিন্তু চায়না একটা বিশালভাবে লাভবান হচ্ছে। এই যুদ্ধে ডাইরেক্ট কোনো পার্টিসিপেশন নাই, চুপচাপ থেকে ঘরে বসে থেকে চায়নার লাভ হচ্ছে। কি লাভ হচ্ছে চায়নার? বর্তমান পৃথিবীতে যদি আমরা পাওয়ারের র্যাঙ্কিং করি তাহলে 1 নাম্বার পাওয়ার হচ্ছে আমেরিকা, 2 নাম্বার পাওয়ার হচ্ছে চায়না, বহু নিচে 3 নাম্বার পাওয়ার এসে রাশিয়া, 4 নাম্বার বা পোটেনশিয়াল পাওয়ার হচ্ছে এখন ইন্ডিয়া। তার মানে আমেরিকার সামনে এখন যে মেইন যে প্রতিযোগী সেই প্রতিযোগী কিন্তু রাশিয়া না, এখন আমেরিকার সামনের মেইন প্রতিযোগী হচ্ছে চায়না। আমেরিকা এখন একই সাথে 2টা কনফ্লিক্টের সাথে জড়িত, যদিও সে ডাইরেক্ট জড়িত না, তার প্রক্সিরা জড়িত। এক হচ্ছে ইউরোপে ইউক্রেন আর 2 হচ্ছে পশ্চিম এশিয়াতে ইসরায়েল। তাহলে এই 2টা দেশকে সাহায্য সহযোগিতা বা এই 2টা দেশে সাহায্য করতে গিয়ে আমেরিকা কিন্তু একটা বেশ চাপের মধ্যে আছে। তার কিছু লাভ হচ্ছে বাট একটা চাপের মধ্যে আছে, অর্থনৈতিক চাপ, তার মিত্রদের একটা চাপ, বিভিন্ন চাপের মধ্যে আছে। চিন্তা করেন 2 জন মানুষ একজনের প্রতিযোগী, একজন যদি চাপের মধ্যে থেকে ধীরে ধীরে একটু ডাউন হয় তাহলে আর একজন তো স্ট্যাবল থেকেই উপরে উঠে গেল। সো চায়না হচ্ছে স্ট্যাবল থেকে লাভ করতেছে, কেননা এই মুহূর্তে চায়না তার ব্যবসা বাণিজ্য করে সে তার অর্থনৈতিক বৃদ্ধি করতেছে, আর ইকোনমিক মাইট ক্যান বি ট্রান্সফার ইনটু মিলিটারি মাইট। সো চায়না ধীরে ধীরে তার মিলিটারি মাইট বৃদ্ধি করবে। এবং এই মুহূর্তে কিন্তু আমেরিকা তাইওয়ানের দিকে খুব একটা মনোযোগ দিতে পারতেছে না, কেননা আমেরিকার 2টা মনোযোগ 2 দিকে ডাইভার্ট হয়ে আছে। সো তাইওয়ানকে সে ধরে রাখছে বাট খুব মনোযোগ দিতে পারতেছে না। সো দ্যাটস ওয়াই চীন লাভবান হচ্ছে। এবং চীনের সাথে এখন রাশিয়ার যে পরিমাণ বন্ডিং তৈরি হয়েছে, এই বন্ডিং ঐতিহাসিকভাবে এত বেশি আঠালো বন্ডিং আর কখনোই ছিল না। এবং এই বন্ডিং চীনকে সামনে আরও বেশি শক্তিশালী করবে। ইরানের সাথে যে চীনের এখন বন্ডিং, ইরান যে পরিমাণ তেল এক্সপোর্ট করে তার 90% তেল এখন ক্রয় করতেছে চীন। তার মানে এই সমস্ত কনফ্লিক্টের কারণে চীন আমেরিকার শত্রু দেশের কাছ থেকে প্রচুর পরিমাণে চীন বাণিজ্য করে নিচ্ছে, প্রচুর পরিমাণে চীন তার শক্তি সামর্থ্য বৃদ্ধি করে নিচ্ছে। তার মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ
বা পশ্চিম এশিয়ায় ইসরায়েল ফিলিস্তিন বা ইসরায়েল লেবানন বা ইসরায়েল ইরানের কনফ্লিক্টের মাধ্যমে মূলত দূরে বসে থেকে লাভবান হচ্ছে চীন এবং আমেরিকার বড় বড় কোম্পানি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে। আমরা একটা কোম্পানির নাম আগেই নিয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক রক। ব্ল্যাক রক নিয়ে আপনারা একটা গুগলে পড়ালেখা করতে পারেন, আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। এই ব্ল্যাক রক একটা কোম্পানি যা প্রায় $13 ট্রিলিয়ন ব্যবসা করে। এটা একটা ইনভেস্টমেন্ট কোম্পানি বললেও এর ডালপালা অনেক বেশি এবং এটাও জানা যায় যে গুগল, মাইক্রোসফট, অ্যাপেল এদের সবগুলোকে কবজা করে ধরে রাখছে যে ব্যাকগ্রাউন্ডের কোম্পানি লুকায় থাকে যে সেই হচ্ছে ব্ল্যাক রক। এবং ব্ল্যাক রক এখন ইউক্রেনে এই রকম লুকিয়ে থেকে নিজের পরিচয় গোপন করে ইউক্রেনের ম্যাক্সিমাম জায়গা অ্যাকচুয়ালি সরকারের কাছ থেকে লিজ নিয়ে নিচ্ছে। ইউক্রেন একটা দেশ যার প্রায় 72% ল্যান্ড হচ্ছে চাষাবাদি জমি। আমরা যদি গুগল আর্থ থেকে দেখতে চাই, এই যে যত জায়গা দেখা যাচ্ছে গুগল আর্থে, এই সমস্ত জায়গা হচ্ছে উর্বর জায়গা, চাষাবাদ হয়। কি চাষাবাদ হয়? এখানে গম চাষাবাদ হয়, ভুট্টা চাষাবাদ হয়, তেলবীজ চাষাবাদ হয় এবং এইটা কিন্তু একরে একর জমি না, এটা হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি। এই জমিগুলো কিন্তু বাইরের কোনো কোম্পানিকে লিজ দেওয়ার আইন ছিল না, বাট ইউক্রেন তার আইন সংশোধন করেছে 2023 সালে এবং 2023 সালে ব্ল্যাক রক ইউক্রেনের সাথে একটা চুক্তি করে ইউক্রেন ডেভেলপমেন্ট ফান্ড, যা যুদ্ধ পরবর্তী ইউক্রেনকে তারা রিবিল্ড করতে হেল্প করবে। ব্ল্যাক রক এইরকম একটা ফান্ড, ইউক্রেন ডেভেলপমেন্ট ফান্ড। আন্তর্জাতিক সম্পর্কের বড় বড় রথী মহারথীরা এটা মনে করেন এই ফান্ডের আড়ালে ব্ল্যাক রক মূলত ইউক্রেন সরকারের কাছ থেকে ইউক্রেনের অধিকাংশ জমি লিজ নিয়ে নিচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদী এই সমস্ত জমি চাষ করবে। যদিও ব্ল্যাক রক ডিরেক্ট চাষ করবে না, ইউক্রেনের কোম্পানি দিয়েই চাষ করাবে। এতে করে লুজার হবে কারা? প্রান্তিক চাষিরা, যারা 1 বিঘা 2 বিঘা চাষ করত, তারা চাষ করতে পারবে না। কেননা এখানে বড় বিগ জায়েন্ট চলে আসছে। কেননা বড় হাতির পাড়ায় ছোট ছোট মাছি মশা ভর্তা হয়ে যায়, ঠিক এই রকম যে ছোট সে ভর্তা হয়ে যাবে এবং ইউক্রেনের জমি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকবে না। ব্ল্যাক রক সহ বড় বড় জায়েন্ট কোম্পানি ইউক্রেনের জমিগুলোকে দখল করে নেবে। এই ইউক্রেন এত সুজলা সুফলা যে ইউক্রেন সারা পৃথিবীতে কিন্তু মিলিয়ন মিলিয়ন টন গম, ভুট্টা, তেলবীজ যেমন সয়াবিন, সূর্যমুখী এই টাইপের জিনিস সারা পৃথিবীতে এক্সপোর্ট করে। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউক্রেন কিন্তু এগুলো বড় বড় দেশে এক্সপোর্ট করে না। ইউক্রেন তার টোটাল খাদ্যদ্রব্য এক্সপোর্টের পশ্চিমা দেশে এক্সপোর্ট করে মাত্র 7%, আর বাদ বাকি 93% সে এক্সপোর্ট করে হচ্ছে গরিব রাষ্ট্রগুলোতে, আফ্রিকাতে, এই যে আমাদের দক্ষিণ এশিয়া বা এশিয়ার কান্ট্রিগুলোতে। এই দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোতে ইউক্রেন মোটামুটি 14% মতন এক্সপোর্ট করে, যার আবার 7%ই এক্সপোর্ট হয় হচ্ছে বাংলাদেশে এবং 53% মতন এক্সপোর্ট করে হচ্ছে আফ্রিকার দেশগুলোতে। তাহলে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট হওয়ার পরে এই যে খাদ্যদ্রব্যের সাপ্লাই চেইনের যে একটা প্রবলেম এসেছে, গম, ভুট্টা এই সমস্ত সাপ্লাই চেইনে কিন্তু আমেরিকা প্রবলেমে পড়ে নাই, ইউক্রেনও প্রবলেমে পড়ে নাই। প্রবলেমে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলা, গরিব দেশগুলা। এবং এই সমস্ত গম, তেলবীজ, ভুট্টা এইগুলোর দাম আফ্রিকা মহাদেশে হিউজ পরিমাণে বেড়েছে। এমনও দেশ আছে যেখানে 50%-এরও বেশি দাম বেড়েছে। আমাদের বাংলাদেশে দাম বেড়েছে কেননা ইউক্রেনের এক্সপোর্টের 7% মতন আমরা ইম্পোর্ট করতাম। সো আমাদের উপর প্রভাব পড়েছে, গরিব রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়েছে। বড় রাষ্ট্রগুলো তাদের থেকে বেশি একটা খাদ্যদ্রব্য আমদানি করে না, সো তাদের বেশি একটা প্রবলেম পড়ে নাই। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই বড় বড়রা যখন খেলবে তখন ছোটরা আসলে অত্যাচারিত হবে এবং বড়দের খেলার যে ছায়া ছোটদের উপর এসে পড়বে তাতেই ছোটরা ধ্বংস হয়ে যেতে পারে। যেমন রাশিয়াকে নিয়ে খেলতেছে এইখানে আমেরিকা এবং পশ্চিমারা, ধ্বংস হচ্ছে কে? ধ্বংস হচ্ছে ইউরোপ। এবং এই যুদ্ধের প্রভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে কার? চায়নার? না। রাশিয়ার? না। ইন্ডিয়ার? না। কার? আফ্রিকার ছোট ছোট দেশগুলাতে, আমাদের মতন ছোট ছোট দেশগুলাতে। তার মানে যুদ্ধ কখনোই পৃথিবীতে শান্তি আনতে পারে না। আমরা যুদ্ধ করে শান্তি আনবো বলে আমরা যুদ্ধ করি,
বা যুদ্ধ শান্তি আনতে পারে না। তার মানে কোনো দেশের পররাষ্ট্রনীতিতে যুদ্ধ না আসুক, রক্তক্ষয় না আসুক, আলোচনার মধ্যে সমাধান আসুক। এবং রাশিয়া ইউক্রেন সংকটের ভবিষ্যৎ কি, এটা আসলে সমাধান হবে কিভাবে? আমার দৃষ্টিতে জানুয়ারি 2025-এ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথেই যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তা না, কিছুদিন টাইম লাগবে। They both have weaknesses and they both have strengths, and within 24 hours that war will be settled. It'll be over. তবে যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হবে, এতে জিতবে কে, হারবে কে? কেউ জিতবে না, কেউ হারবে না। এখানে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবে। এবং আলোচনাটা কেমন হবে? ঠিক জর্জিয়ার সাথে যেমন হয়েছে। ইউক্রেনের যে সমস্ত অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে, সে সমস্ত অঞ্চলের ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে। এবং এই অঞ্চলগুলো মূলত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বা পশ্চিমের সাথে রাশিয়ার বাফার জোন হিসেবে ব্যবহৃত হবে। এবং ট্রাম্পের সরকার যে ইউক্রেনের আর বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য সহযোগিতা দিবে না, সেটা বোঝা যায় হচ্ছে ট্রাম্পের তৈরি করা নতুন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, যেখানে সে দুইজনকে নিয়োগ করেছে। একজন হচ্ছে এলন মাস্ক আর একজন হচ্ছে বিবেক রামেস্বামী। এদের কাজই হবে গভর্নমেন্টের খরচ কমানো। তো এই সাহায্য সহযোগিতার নামে বিলিয়ন বিলিয়ন ডলার এটা প্রথমেই কাট করবে, কেননা এলন মাস্ক হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী মানুষ। সে সব সময় গিয়ে ছাঁটাই টাটাই করছে। সে টুইটারের প্রায় অর্ধেক সংখ্যক কর্মচারী ছাঁটাই করেছে। সে ব্যবসা সবচেয়ে ভালো বোঝে। সে এই রকম খরচ হতে দিবে না। তার মানে লাভ হবে কার, লস হবে কার? একমাত্র লুজার হবে একচেনে ইউক্রেন। এবং এই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইউক্রেনকে আবার সোজা হয়ে দাঁড়াতে আমার দৃষ্টিতে আরও 50 বছরেরও বেশি সময় লেগে যাবে এবং প্রায় 20% মতন সে তার ভূমি হারাবে। জিওপলিটিক্সের পরবর্তী লেকচারে আমরা পশ্চিম এশিয়ার বা ইসরায়েল ফিলিস্তিনের যে কনফ্লিক্ট, সাথে ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেনকে জড়িয়ে নিয়ে আমরা টোটাল পশ্চিম এশিয়ার একটা পিকচার দাঁড় করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক।